নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাই ভালো আছেন তো? রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলে আমি সাথে আবার চলে এসেছি এবং আপনাদের জন্যে আজকে একটা ভীষণ মজার হাসির ছোট গল্প নিয়ে এসেছি। আজকে যে গল্পটি পড়ে শোনাবো সেটি হচ্ছে শিবরাম চক্রবর্তীর লেখা কাষ্ঠকাশির চিকিৎসা। বর্দির আদুরে খোকাকে একটি কথা বলার কারুজো নেই। বলেছ কি খোকা তো বাড়ি মাথায় করেছেই, বর্দি আবার পাড়া মাথায় করেন। প্রতিবেশীদের প্রতি বেশি রাগ আমার নেই, তাই যতদূর সম্ভব বিবেচনা করে বর্দি আর খোকাকে না ঘাঁটিয়েই আমি চলি। কালই মিউনিসিপ্যাল মার্কেট থেকে পছন্দ করে কিনে এনেছি। আজ সকালে দেখি খোকা সেই দামি পাইনের ছড়িটা হস্তগত করে অম্লান বদনে চর্বণ করছে। খোকার এইভাবে ছড়িটি আত্মসাৎ করবার প্রয়াস আমার একেবারেই ভালো লাগলো না। ইচ্ছে হলে ওকে বুঝিয়ে দিই ছড়ির আস্বাদ মুখে নয় পিঠে, কিন্তু ভয়ানকভাবে আত্মসংবরণ করে ফেললাম। ভয়ে ভয়ে বর্দির দৃষ্টি আকর্ষণ করলাম। দেখছো খোকা কি করছে? সঙ্গে সঙ্গে বর্দির খান্ডা মার্কা জবাব, কি তোমার পাকা ধানে মই দিচ্ছে? ও তো ছড়ি চিবোচ্ছে। আমি আমতা আমতা করে বললাম, তা চিবুক, ক্ষতি নেই, কিন্তু যত রকমের কাঠ আছে তার মধ্যে পাইন কাঠ খাদ্য হিসেবে সবচেয়ে কম পুষ্টিকর, তা জানো কি? তাছাড়া এখন চারধারে যেরকম হুপিং কাফ হচ্ছে। বর্দি ঝামটা দিয়ে উঠলেন, যাও যাও, তোমাকে আর বোকা বোঝাতে হবে না। সেদিন আমি একটা ওষুধের বিজ্ঞাপনে পড়লাম, পাইন গাছের হাওয়ায় যক্ষা কাশি পর্যন্ত সারে। যার হাওয়ায় যক্ষা সেরে যায় তাতেই কিনা হুপিং কাশি হবে? পাগল! আমার মনে বৈরাগ্যের উদয় হলো। বললাম, বেশ, আমার কথার চেয়ে বিজ্ঞাপনেই যখন তোমার বেশি বিশ্বাস, তখন আজই আমি 1 ডজন ছড়ির অর্ডার দিচ্ছি। তুমি রোজ একটা করে খোকাকে খাওয়াও, আর আহার ওষুধ 2 হবে। বলে বিনা ছড়ি হাতে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। জীবনটা বিড়ম্বনা বোধ হতে লাগলো। সারা দিন আর বাড়ি ফিরলাম না। YMCA-তে সকালে লাঞ্চ সারলাম, তারপর সোজা কলেজে গেলাম। সেখান থেকে এক বন্ধুর বাড়ি বিকেলে জলযোগ পর্ব সেরে চলে গেলাম খেলার মাঠে। মোহনবাগান ম্যাচ জেতায় যে স্ফূর্তিটা হলো, ক্লাবে গিয়ে ঘন্টা 2 ব্রিজ খেলায় হেরে গিয়ে সেটা নষ্ট করলাম। সেখান থেকে গেলাম সিনেমায় 9:30টার শোয়ে। রাত 12টায় বাড়ি ফিরে সদর দরজা খোলাই পেলাম। ডাকাহাকি করতে হলো না, হাঁপ ছেড়ে বাঁচলাম। জ্যাঠামশাই ভারী বদরাগী মানুষ, তাঁর ঘুমের ব্যাঘাত হলে আর রক্ষা নেই। পা টিপে টিপে নিজের ঘরের অভিমুখে যাচ্ছি। বর্দি কোথায় ওত পেতেছিলেন জানি না, অকস্মাৎ এসে আক্রমণ করলেন। শিবুরে, খোকা বুঝি আর বাঁচে না। বর্দির অতর্কিত আক্রমণ, তারপরে এই দারুণ দুঃসংবাদ, আমি অত্যন্ত বিচলিত হয়ে পড়লাম। হ্যাঁ, কেন কেন কি হয়েছে? ছড়িটা গিলে ফেলেছে নাকি? বিপদের মুহূর্তে সবচেয়ে প্রিয় জিনিসের কথাই আগে মনে পড়ে। ছড়িটার দুর্ঘটনার আশঙ্কা করলাম তাই। না না, ছড়ির কিছু হয়নি। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞাসু নেত্রে বর্দির দিকে দৃষ্টিপাত করলাম। যাক, ছড়ির কোনো অঙ্গহানি হয়নি তো, বাঁচা গেছে। না, ছড়ির কিছু হয়নি, তবে সন্ধে থেকে খোকা ভারী কাশছে, ভয়ানক কাশছে। হুপিং কাফ হয়েছে ওর, নিশ্চয়ই হুপিং কাফ। কি হবে ভাই? এতক্ষণে মুরব্বি চাল দেওয়ার সুযোগ এসেছে আমার। গম্ভীরভাবে ঘাড় নেড়ে বললাম, তখনই তো বলেছিলাম সকালে, তা তুমি গ্রাহ্যই করলে না। তখন পাইনের হাওয়ায় কত কি উপকারিতার কথা আমায় শুনিয়ে দিলে। এখন ঠেলা সামলাও। লক্ষ্মী দাদাটি, তোমাকে একবার ডাক্তার বাড়ি যেতে হবে এক্ষুনি। এত রাত্রে? অসম্ভব, ডাক্তার কি আর জেগে বসে আছে এখনো? তার চেয়ে এক কাজ করো না বর্দি। বর্দি ব্যগ্রভাবে প্রশ্ন করলেন, কি কি? পাইনের হাওয়ায় যক্ষা সারে, আর হুপিং সারবে না? ছড়িটা দিয়ে খোকাকে বসে বসে হাওয়া করো না কেন? বর্দি রোষ কষায়িত নেত্রে আমার দিকে দৃকপাত করলেন। না, তোমাকে যেতেই হবে ডাক্তারের কাছে, নইলে জ্যাঠামশাইকে জাগিয়ে দেবো। এই ডাক ছাড়লাম। ছাড়ি? না না, রক্ষে করো দোহাই, যাচ্ছি ডাক্তারের কাছে। খোকার অবস্থা পর্যবেক্ষণ করলাম। হ্যাঁ, হুপিং কাফ, নিশ্চয়ই তাই। ছড়ি খেলে হুপিং কাফ হবে, জানা কথা।
কী কাশিটাই না কাশছে, নিজের নাক ডাকার আওয়াজে শুনতে পাচ্ছেন না তাই, নইলে এই কাশির ধ্বনি কানে গেলে জ্যাঠামশাই নিশ্চয়ই খেপে উঠতেন, কিংবা উঠে খেপতেন। গেলাম ডাক্তারের কাছে, ভাগ্যক্রমে দেখাও হলো। কাল সকালে তিনি খোকাকে দেখতে আসবেন। এখন 1 বোতল পেটেন্ট হুপিং কাফ কিওর দিলেন, ব্যবস্থাও বাতলে দিলেন। বড়দিকে বললাম, এই ওষুধটা 1 চামচ 3 ঘন্টা বাদ বাদ খাওয়াতে হবে। 3 ঘন্টা বাদ বাদ? ওতে কি হবে? অসুখটা কতখানি বেড়েছে দেখছো না, ঘন্টায় ঘন্টায় খাওয়ালে যদি বাঁচে খোকা। বেশ, তাই খাওয়াও, আমি এখন ঘুমোতে চললাম। ঘণ্টাখানেক চোখ বুঝেছে কিনা সন্দেহ, বর্দির ধাক্কায় জেগে উঠলাম। আহ, কি ঘুমোচ্ছিস বসের মতো? এদিকে খোকার যে নাড়ি ছাড়ে। ধর্মড়িয়ে উঠলাম, তাই নাকি? যতটুকু নাড়ি জ্ঞান তাই ফলিয়েই বুঝলাম নাড়ি বেশ টনটন করছে। বর্দিকে সে কথা জানাতেই তিনি আগুন হয়ে উঠলেন। জ্যাঠামশাইয়ের ভয়ে চেঁচাতে পারলেন না, এই যা রক্ষা। জিজ্ঞাসা করলাম, ওষুধ খাইয়েছ? হ্যাঁ, 2 চামচ। 1 ঘন্টায় 2 চামচ? বেশ করেছ। শিবু, খোকার বুকে সেই পুলটিসটা দিলে কেমন হয়? হ্যাঁ, অ্যান্টিফ্লুজিস্টিন, যেটা জ্যাঠামশাই নিউমোনিয়ার সময় দেওয়া হয়েছিল, এখনও তো 1 কৌটো রয়ে গেছে, দেবো সেটা? আমি বললাম, ডাক্তার তো পুলটিস দিতে বলেনি। বর্তি বলল, ডাক্তার তো সব জানে, সেটা দিয়ে কিন্তু জ্যাঠামশাইয়ের খুব উপকার হয়েছিল, আমি নিজে দেখেছি। তুই স্টোভ জ্বাল, আমি ফ্লানেল জোগাড় করি। আমি ইতস্তত করছি দেখে বর্দি অনুচ্চ চিৎকারের একটা নমুনার দ্বারা জানিয়ে দিলেন, স্টোভ না ধরালেই তিনি অকৃত্রিম আর্তনাদে জ্যাঠামশাইয়ের নিদ্রাভঙ্গ ঘটাবেন। আমি ভারী সমস্যার মধ্যে পড়লাম। যদি বা খোকা বাঁচত, বর্দির চিকিৎসার ঠেলায় সকাল পর্যন্ত, মানে ডাক্তার আসা পর্যন্ত টেকে কিনা সন্দেহ। অথচ বর্দির চিকিৎসায় সহায়তা না করলে আরেক বিপদ। ওদিকে খোকার মৃত্যু, এদিকে আমার অপঘাত। আমি স্টোভ ধরাতেই স্বীকৃত হলাম। পুলটিসের হাত থেকে খোকার পরিত্রাণের একটা ফন্দি মাথায় এলো। স্টোভ ধরাতে গিয়ে বলে উঠলাম, এই যা, ধরছে না তো, যা ময়লা জমেছে বার্নারে, পোকারটা দাও তো বর্দি। সর্বনাশ, পোকার? সে যে জ্যাঠামশাইয়ের ঘরে। আমি তা জানতাম। তাহলে কি হবে? যাও তুমি নিয়ে এসো গে, নইলে স্টোভ ধরবে না। বাবা, জ্যাঠামশাইয়ের ঘরে আমি যাব না, তার চেয়ে আমি চেঁচাবো। না না, তোমায় চেঁচাতে হবে না, হ্যাঁ আমিই যাচ্ছি। ওই সঙ্গে না তাক থেকে থার্মোমিটারটাও এনো, জ্বর দেখতে হবে। খোকার গায়ে হাত দিয়ে দেখলাম বেশ গরম। পোকার আনিয়া না নিয়ে থার্মোমিটারটা দেখা দরকার। নিঃশব্দ পদসঞ্চরে জ্যাঠামশাইয়ের কক্ষে ঢুকলাম। দরজা আবজানোই ছিল। অন্ধকার ঘরের মধ্যে জীবন্ত একমাত্র নাসিকা। নাসিকার কাজে ব্যাঘাত না ঘটিয়েই যদি থার্মোমিটার বাগিয়ে আনতে পারি, তাহলেই আজকে রাত্রের ভাড়া কাটল। কাছাকাছি এক বেড়াল শুয়েছিল। অন্ধকারে তো দেখা যায় না, পড়বি তো পর তার ঘাড়েই দিয়েছি 1 পা, সঙ্গে সঙ্গে হতবাকা চেঁচিয়ে উঠেছে, ব্যাও। শুনেছি বেড়ালের দৃষ্টি অন্ধকারেই ভালো খেলে। ওরই আগে থেকে আমাকে দেখা উচিত ছিল। আমার পথ থেকে অনায়াসেই সরে যেতে পারতো। নিজে দোষ করে নিজেই আবার তার প্রতিবাদ। আমার এমন রাগ হলো বেড়ালটার উপরে, দিলাম ওকে কষে 1 শুট, মোহাম্মদান স্পোর্টিংয়ের আসামাদের মতো। আমার শুটটা গিয়ে লাগলো একটা চেয়ারে। সেখানেই যে সেটা দাঁড়িয়েছিল জানতাম না। পাজি বেড়ালটা আবার ঠিক নিজেকে সরিয়ে নিয়েছে। শুটের প্রতিক্রিয়া থেকে কোনো রকমে আমি টাল সামনে নিলাম, কিন্তু চেয়ারটা চিৎপাত হলো। এই সব গোলমালে নাসিকা গর্জন গেল থেমে, কিন্তু আমার হৃদকম্প আরম্ভ হলো সেই সঙ্গে। ভাবলাম, না, হামাগুড়ি দিয়ে 4 পেয়ের মতো চলি, তাতে ধাক্কাধুক্কি লাগবার ভয় কম, সাবধানেও চলা যাবে। জ্যাঠামশাইয়ের নিদ্রা এবং নাসিকা গর্জনের হানি না ঘটিয়ে নিঃশব্দে থার্মোমিটারটা নিয়ে বেরিয়ে যেতে পারবো। একটু পরেই আবার নাক ডাকতে লাগলো। আমিও নিশ্চিন্ত হয়ে হামাগুড়ি প্র্যাকটিস শুরু করলাম। প্রথমেই একটা বস্তুর সংঘর্ষে দারুণভাবে মাথা ঠুকে গেল। হাত দিয়ে অনুভব করলাম ওটা চেয়ার। সব জিনিসেরই 2টো দিক আছে, সুবিধার দিক এবং অসুবিধার দিক। অন্ধকারে হামাগুড়ি অভিযানে পা সামলানো যায় বটে, কিন্তু মাথা বাঁচানো দায়। যাক, গোল টেবিলটা এতক্ষণে পেয়েছি। এবার হয়েছে, ঘরের মধ্যেখানে পৌঁছে গেছি। এখান থেকে সোজা উত্তরে গেলেই তাক, সেই তাক যেখানে থার্মোমিটার আছে, না তাকালেও পাবো। অনেকটা তো গুঁড়ি দেওয়া হলো, কিন্তু তাক কই? ভালো করে তাক করতে গিয়ে টেবিলটাকেই পুনরাবিষ্কার করলাম, এবারে মাথা দিয়ে, এবং রীতিমতন ভড়কে গেলাম। এ কি,
এখন আমি ঘরের মধ্যেখানেই ঘুরছি। আহত মাথায় হাত বুলোতে বুলোতে ভাবতে লাগলাম কি করা যায়। নূতন উদ্যমে আবার যাত্রা শুরু করলাম। এই তো টেবিল, এই একটা চেয়ার, এটা এটা জ্যাঠামশাইয়ের পিকদানি, ছি, যাকে হাতে সাবান দিলেই হবে। এই তো দেয়াল, এই আরেকখানা চেয়ার, এই গেল গিয়ে সোফা। এ কি, ঘরে তো একটাই সোফা ছিল বলেই জানতাম। না, এবার হতভম্ব হতে হলো আমাকে। যে ঘরে দিনে 10 বার পর্যন্ত আসছি যাচ্ছি, তাতে এত লুকোনো সম্পত্তি ছিল জানতাম না তো। আর একটু এগিয়ে দেখতে হলো, আরও কি অজ্ঞাত ঐশ্বর্য উদ্ধার হয়। এই যে দেখছি আরেকখানা চেয়ার, ঘরে আজ এত চেয়ারের আমদানি হলো কোত্থেকে? এই যে ফের আরেকটা পিকদানি, ছি ছি, এই হাতটাতেও সাবান লাগাতে হলো আবার। ছ্যাঃ, না, এবার এগুতে সত্যি ভয় করছিল। ঘরে আর যেরকম পিকদানির আমদানি, তাতে আর বেশি পরিভ্রমণ করা নিরাপদ নয়। দরজাটা কোন দিকে, এবার বেরোতে পারলে বাঁচি। আর থার্মোমিটারে কাজ নেই বাবা। উঠতে গিয়ে মাথায় লেগে গেল, হে কোনখানে এলাম, টেবিলের তলায় নাকি? টেবিলটা তো ছোট এবং গোল বলেই জানতাম। এ যে যেখানে যত ঘুরে ফিরতে যাই মাথায় লাগে। ঘরের ছাদ নোটিশ না দিয়ে হঠাৎ এত নিচে নেমে আসবে বলে তো মনে হয় না। তবে আমার দণ্ডায়মান হওয়ার বাধাই দীর্ঘ প্রস্থ বস্তুটি কি? এটাকে নিয়েই ঠেলে উঠব, যাই থাকাজ কপালে। যেই চেষ্টা করা, অমনি জ্যাঠামশাই নাসিকাধ্বনি স্থগিত হলো। ক্ষণ পরেই তিনি চেঁচিয়ে উঠলেন, চোর চোর, ডাকাত, খুনে, ভূমিকম্প ভূমিকম্প, খুন করলো। ও বাবা, আমি জ্যাঠামশাই তক্তপোষের তলায়! কি সর্বনাশ! তাকে শুদ্ধ নিয়ে উঠবার চেষ্টা করছিলাম। এখন ওকে অভয় দেওয়া দরকার, বোঝানো দরকার চোর নয়, ডাকাত নয়, ভূমিকম্প নয়, অন্য কিছু, নগণ্য কিছু। মিহিসুরে ডাকলাম, মিয়াও। জ্যাঠামশাই যে খুব ভরসা পেয়েছেন এমন বোধ হলো না। এবার গলা ফুলিয়ে ডাকতে হলো, ম্যাও। বড়দি হ্যারিকেন হাতে ঢুকলেন। জ্যাঠামশাই ভীতিবিহ্বল কণ্ঠে বললেন, দেখ তো শশী, আমার তক্তপোষের তলায় কি? বড়দি আমাকে পর্যবেক্ষণ করে আশ্বাস দিলেন, হ্যাঁ, ও কিছু না জ্যাঠামশাই, একটা ইঁদুর, আপনি ঘুমান। জ্যাঠামশাই সন্দিগ্ধ স্বরে বললেন, ইঁদুর আমাকে চৌকি ঠেলে তুলবে? ইঁদুরের এত জোর, এ কি হতে পারে? বড়দি বললেন, ধাড়ি ইঁদুর যে। ধাড়ি ইঁদুর? একটু আগে বেড়ালের ডাক শুনলাম যেন। বেড়াল ইঁদুর একসঙ্গে? ওরা যে খাদ্য খাদক বলে আমার জানা ছিল। জাগে, আলুটা নিয়ে যা, আলুটা নিয়ে যা আমার সামনে থেকে, ঘুম পাচ্ছে। সঙ্গে সঙ্গে আবার জ্যাঠামশাইয়ের নাসিকাবাদ্য বেজে উঠল। বড়দির আড়াল দিয়ে আমিও বিপদসংকুল কক্ষ থেকে নিষ্কৃতি লাভ করলাম। বাইরে এসে হাঁফ ছেড়ে দেখি ভোর হতে আর বাকি নেই। সুদূর আকাশে মুক্তাভা দেখা দিয়েছে। রাত 2টো থেকে ভোর 5টা ওই ঘরে আমি কেবল ঘুরেছি। পায়ে মিটার বাঁধা ছিল না, নইলে জানা যেত কত মাইল মোট ঘুরলাম। 3 ঘন্টায় 30 মাইল তো বটেই। বড়দি করুণ কণ্ঠে বললেন, তুমি তো থার্মোমিটার আনতে বছর কাটিয়ে দিলে, এদিকে দেখো এসে খোকা কেমন করছে। দেখে বুঝলাম আর না দেখলেও চলে। খোকার শেষ মুহূর্ত সন্নিকট। যে সময় আমি এন্ডিওরেন্স হামাগুড়ির রেকর্ড সৃষ্টি করছিলাম, আমার ভাগ্নের অদৃষ্টে সেই সময় অন্যবিধ এন্ডিওরেন্স পরীক্ষা চলছিল। দেখলাম বড়দি নিজেই কোনো রকম স্টোভ ধরিয়ে নিয়েছেন। ইতিমধ্যে দুবার খোকার বুকে পুলটিস দেওয়া হয়ে গিয়েছে। ওষুধের দিকে তাকিয়ে দেখি গোটা বোতলটা ফাঁক। ওষুধের কি হলো জিজ্ঞেস করতে বড়দি জানালেন, 10 মিনিট অন্তর 1 চামচ করে খাওয়ানো হয়েছে, তবু তো কোনো উপকার দেখা যাচ্ছে না। আমি বললাম, উপকার দেখা যেত যদি খোকার বদলে তুমি খেতে। হাত টেপে দেখলাম, কিন্তু খোকার নাড়ি পেলাম না। খোকার আর অপরাধ কি? যে 1 বোতল হুপিং কাপ কি ওর ওকে উদরস্থ করতে হয়েছে, তাতে কি আর ওর নাড়ি ভুড়ি হজম হতে বাকি আছে? তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করলাম, আমাদের খোকা মারা যাচ্ছে। পায়জামা পরনে ডাক্তার ছুটে এলেন। পরীক্ষা করে বললেন, না, মারা যাচ্ছে না। তাছাড়া এর হুপিং কাফই হয়নি, দেখি। বলে খোকার গলার কাছে সুরসুরি দিতে খোকা বেদম কাশতে শুরু করলো, এবং কাশির ধমকে বেরিয়ে এলো সূক্ষ্মতম কি একটা জিনিস। হাতে নিয়ে ভালো করে দেখে ডাক্তার বললেন, এ তো পাইন কাঠের টুকরো দেখছি।
খোকা বোধহয় পাইন কাঠের কিছু চিবুট ছিল, তার ভগ্নাংশ ভেঙে গলায় গিয়ে এই কাণ্ড ঘটিয়েছে। ক্ষুব্ধ কণ্ঠে বড়দি বললেন, হুপিং কাশি নয়, তাহলে এটা কী কাশি? বড়দির ক্ষোভের কারণ ছিল, সমস্ত রাত ধরে একই সঙ্গে হুপিং কাফ, নিউমোনিয়া ও সর্দি গর্মির চিকিৎসার পরে সেই প্রাণান্ত পরিশ্রম ব্যর্থ হয়েছে জানলে কার না দুঃখ হয়। আমি উত্তর দিলাম, এক রকমের কাষ্ঠ হাসি আছে জানো তো বড়দি, এটা হচ্ছে তারই ভাইরা ভাই, কাষ্ঠ কাশি। শুনছিলেন শিবরাম চক্রবর্তীর একটি ছোট্ট মজার গল্প, কাষ্ঠ কাশির চিকিৎসা। কেমন লাগলো জানাবেন সবাই, ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। আর যদি এরকম নানান স্বাদের গল্প শুনতে আপনাদের ভালো লাগে, মানে কোনো দিন হাসির গল্প, কোনো দিন দুঃখের গল্প, কোনো দিন রহস্য গল্প, কখনো বা প্রেমের গল্প, কখনো বা গোয়েন্দা গল্প, কখনো বা অলৌকিক গল্প কিংবা সাংসারিক গল্প, তাহলে এবং তার সঙ্গে যদি আপনাদের আবৃত্তি শুনতে ভালো লাগে, শ্রুতিনাটক শুনতে ভালো লাগে, আবৃত্তি সংক্রান্ত আলোচনা শুনতে ভালো লাগে, তাহলে এই রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সাবস্ক্রাইব করে যদি পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখেন, তাহলে এইসব ধরনের যে কোনো জিনিস আমি আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আবার কোনো দিন অন্য কোনো কিছু নিয়ে চলে আসবো। ততদিন সবাই খুব ভালো থাকুন। নমস্কার।